প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। গত ৩রা জুলাই নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, গত ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ৯ দিনে দেশে মোট ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ২৪ জনের মধ্যে ১২ জনের বয়স ৬ বছরের নিচে। দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন মহামারীর মতো বেড়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদি। এবং যখন আমাদের অনুষ্ঠানের নাম এখন কি চাই, তখন এখন এই নারী নির্যাতন বন্ধে আমাদের কি করা দরকার সেই বিষয়ে কথা বলাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। আজকে আলোচনার বিষয়, প্রিয় দর্শক, চলছে নারী নির্যাতনের মহোৎসব। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা, আমাদের সাথে রয়েছেন লেখক ও উন্নয়ন কর্মী নিশাত সুলতানা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি কিছু পরিসংখ্যান আসলে আমার দর্শক এবং আপনাদের জন্য বলতে চাই আজকে। আমি শিওর যে আপনারা জানেন এটা, তারপরেও আলোচনা শুরুর আগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর তথ্য অনুযায়ী ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে বাংলাদেশে প্রায় ১২,০০০ নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা হয়েছে, যার মধ্যে ৬,৩০৫ জনকে ধর্ষণ করা হয়েছে। HRS এর আরও একটি তথ্য বলছে, ধর্ষণের শিকার নারী ও নারী শিশুদের মধ্যে ১,০৮৯ জনকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর ২০৭ জনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের শিকার ৫৫% বেশির বয়স ১৮ বছরের নিচে এবং এর থেকে ভয়াবহ তথ্য আসলে একটা দেশের জন্য বা একটা সোসাইটির জন্য আর কিছুই হতে পারে না। আমার প্রশ্ন নিশাত সুলতানা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আপনি উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন একটা INGOর সাথেও নিজের প্রফেশনাল লাইফে, আপনার কি মনে হয় যে ৫ই আগস্টের পরে এই নারী নির্যাতন অনেকখানি বেড়েছে, নাকি আমরা আসলে খবর বেশি জানতে পারছি, এটা আসলে সবসময় এরকমই ছিল মোটামুটি? আমরা যদি সাম্প্রতিক পরিসংখ্যানগুলোর দিকে তাকাই, আপনি একটা রেফারেন্স দিয়েছেন, এর বাইরেও আইন ও সালিশ কেন্দ্রের একটা রেফারেন্স আমরা সবসময় ইউজ করি, যেটা হচ্ছে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নারী নির্যাতন তো হয়েছেই, শুধু যদি ধর্ষণের ঘটনা আমরা দেখি ৪,৭৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ধর্ষণের যে ঘটনাগুলো তার কিন্তু আমরা দেখি ১/৪ ঘটনা সামনে আসে, কিংবা অনেকে বলেন ১/৫ ঘটনা। তো সেটা যদি হয় তাহলে গত ৫ বছরে ২৫,০০০ নারী এবং কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। আপনি জাস্ট ভাবেন যে ২৫,০০০ নারী একটি স্বাধীন সার্বভৌম দেশে। আমরা তো কোনো যুদ্ধ অবস্থায় নেই। যুদ্ধকালীন সময়ে আমরা দেখি যে এটা এক ধরনের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়, যুদ্ধ জয়ের কৌশল হিসাবে, আমাদের মানসিক শক্তি নষ্ট করার জন্য, ব্যাহত করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এখন যে ৩৫৪টি ঘটনা আমি বললাম এই বছর, এটা যদি আপনি গত ৪ বছরের সাথে তুলনা করেন, এই ঘটনাগুলো কিন্তু অনেকটা একই ধরনের, সংখ্যায় কিন্তু একই রকমের, কিন্তু ধর্ষণের ধরনটা পরিবর্তন হয়েছে। বিভৎসতা আমাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে, আমরা নিতে পারছি না। হয়তো প্রকাশিতও হচ্ছে বেশি, কারণ গত যে আন্দোলনটা হয়েছে তারপরে তো আসলে আমরা সোশ্যাল মিডিয়া স্পেসটাকে অনেক বেশি আমরা মুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি, অনেকে অনেক বেশি লিখছেন, তো যার কারণে হয়তো বা ঘটনাগুলো আমরা জানতে পারছি, এটা একটা ব্যাপার। তবে আমার কাছে মনে হয় ধর্ষণের ঘটনা চলমান আছে, শিশু ধর্ষণের মাত্রা আরও বেড়েছে। ওকে, সো মিতি সানজানা, আপনি নিশ্চয়ই আমাদের বলতে পারবেন যে আসলে আইনি প্রক্রিয়াটার কি অবস্থা রয়েছে। বিকজ আমি একটা HRSS এর তথ্য বললাম, আপা বললেন আইন ও সালিশ কেন্দ্রের একটা তথ্য। এই যে এত সংখ্যক ধর্ষণ কিংবা নারী নির্যাতন, এগুলোর বিচারের অবস্থা কি আসলে? কত শতাংশ বিচারের আওতাধীনে আছে বা আলটিমেটলি কে কে বিচার পাচ্ছেন? আপনি কি আমাদের এই চিত্রটা যদি একটু বলেন। ফার্স্টলি হচ্ছে আমরা যে ডেটা বা স্ট্যাটিস্টিক্স যেগুলো দেখতে পাই, সেখানে শুধুমাত্র রিপোর্টের যেই কেসগুলো হচ্ছে সেগুলো কিন্তু মূলত সামনে আসে, যেগুলো ধরেন কেউ কখনো রিপোর্ট করেনি, পুলিশ স্টেশনে যায়নি, তারা কথাই বলেনি, সেটা নিয়ে সেগুলো কিন্তু আমরা জানি না। সো কাজেই একটা বড় ঘটনার বড় অংশ সেগুলো কিন্তু আমাদের অজানাই রয়েছে এবং আনরিপোর্টেড থেকে যায়। এরপর যদি আসি যে কত পরিমাণ আসলে
সংখ্যক কেস যেগুলো বা স্ট্যাটিস্টিক্সের দিকে যদি তাকাই, সেখানে দেখা যায় যে যেই ইঙ্গিতটি আপনি করছেন যে বিচারহীনতা রাজনীতি বিষয় এখানে আছে কিনা, তো সেখানে বিষয়টি ঠিক তাই। কারণ এখানে আসলে দেখা যায় যে কনভিকশন রেট যদি আমরা বলি সেটি ভেরি লো, এত কম কনভিকশন রেট যেখানে দেখা যায় যে নারী নির্যাতনের যেই মামলাগুলো হয় সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 3% কনভিকশন রেট। তো সব ধরনের মিলিয়ে এখানে রয়েছে, এখানে সেক্সুয়াল অ্যাসল্ট থেকে শুরু করে পারিবারিক যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সব বিষয়গুলো আসলেই দেখা যায় যে ভেরি ভেরি লো কনভিকশন রেট। তো তার কারণে এখানে দেখা যাচ্ছে যে বিচারহীনতা, এবং একটি ব্যাপার যে আমরা সবসময় কিন্তু স্ট্যাটিস্টিক্স ডেটা এগুলো নিয়ে বেশি আমরা কথা বলতে চাই যে অমুকের সময়টা কম হয়েছে তমুকের সময় বেশি, বা এই জিনিসগুলো আমরা সবসময় একটা কম্প্যারিজনের ভেতরে চলে যাই, এক ধরনের ব্লেম গেম যে অমুক সময়টা কম ছিল তমুক সময় আবার বেড়ে গেছে এই ধরনের। কিন্তু বিষয়টি আসলে সবসময় প্রিভেলিং এবং এটা একটা গ্লোবাল ফেনোমেনন। কখনোই সেফ ছিল কিনা সেটা একটা প্রশ্ন হতে হ্যাঁ, পারে। না কখনোই সেফ ছিল না, সেটাই বলতে চাচ্ছি। এবং এটার একটা মূল কারণ হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি আমরা সবসময় দেখতে পাই, যে কখনোই কোনো কিছুর আসলে বিচার দেখা যায় না, সেখানে দীর্ঘসূত্রিতার ব্যাপার রয়েছে, সেখানে একজন নারী যে কমপ্লেন করবে কোনো জায়গায় আসলে নারী বান্ধব যে একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার সেটা তো নাই, আসলে কোনো জায়গায় সেই নারী বান্ধব পরিবেশ তৈরি করা যায়নি। রিসেন্টলি আমরা যদি বলি যে আসিয়ার যে ঘটনাটি, আপনি দেখেন যে ইয়াসমিন থেকে তনুর থেকে আসিয়া, মাঝখানে আরও কত শত ঘটনা এগুলো ঘটে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখি না যে কোনো একটা জায়গায় এক্সাম্পলারি কোনো পানিশমেন্ট হয়েছে, সেখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে কোনো দৃষ্টান্ত স্থাপন করা গিয়েছে। অনেকেই আসলে হয়তো একমত হন না যে মানে দেখা যায় যে কঠিন শাস্তি দিলে এটার কোনো ডিটারেন্ট এফেক্ট থাকবে কিনা, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে একটা অপরাধ যদি ফর এক্সাম্পল অ্যাসিড অফেন্স যেগুলো হতো একসময়, অ্যাসিড ক্রাইম, সেটা কিন্তু 90s একটা ভয়াবহ আকার ধারণ করেছে। এবং তারপরে যখন দেখা গেল যে একটা স্ট্রিক্ট ল এবং তার একটা স্ট্রিক্ট অ্যাপ্লিকেশনের ফলে সেটা কিন্তু একেবারে অলমোস্ট প্রায় জিরোর কোঠায় নেমে এসেছে। তো কাজে এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে একটা কঠিন শাস্তি যখন হয় সেটার কিন্তু একটা ডেটারেন্ট এফেক্ট সমাজে হয়, সেটা দেখে অনেকের সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভেতরে কিন্তু অপরাধ প্রবণতা থাকে, কিন্তু দেখা যায় যে যখন কিন্তু আইনের বেলায় আপা আমি আরো অনেককে এই প্রশ্ন হ্যাঁ। করেছি এরকম টপিকের বেলায় যে আমাদের নাকি সর্বোচ্চ আইন রয়েছে একেবারে মৃত্যুদণ্ড দেয়া পর্যন্ত। তো এত কঠিন আইন থাকা সত্ত্বেও কেন এত কম সংখ্যক বিচার হয়, কিংবা আমরা বিচারের দ্বারগ্রস্ত হতে কেন এখনো ভয় পাই? দেখেন, সর্বোচ্চ শাস্তি আর বিধান রেখে এটাকে, রেপকে একদম সর্বোচ্চ একটা ঘৃণ্যতম অপরাধ হিসেবে এটাকে কিন্তু চিহ্নিত করা হয়েছে। সো রাষ্ট্রীয়ভাবে সেই আইনটি করা হয়েছে, কিন্তু এত বছর পেরিয়ে গেছে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হতে আমরা কিন্তু দেখিনি। এই আসিয়ার যে কেসটা, সেটা কিন্তু বিচারিক আদালতে সেটা কিন্তু তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন যে বিষয়টি, এটা বিচারিক আদালত থেকে সেটাকে উচ্চ আদালত থেকে একটা তার অ্যাপ্রুভাল দরকার, যেটা ডেথ রেফারেন্স কেস হিসেবে সেটা পরিচিত। সো এখন এই ডেথ রেফারেন্স কেসের প্রসঙ্গ যখন আসে, বাংলাদেশে অসংখ্য কেস এখনো 15 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেগুলোর কিন্তু কোনো ধরনের নিষ্পত্তি হচ্ছে না। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড হয়েছে এখন পর্যন্ত মৃত্যুদণ্ডের কোনো এক্সিকিউশন হয়নি। Okay. রায় হয়েছে কিন্তু এখন পর্যন্ত এক্সিকিউশন হয়নি। আপনারা যখন ফিল্ডে কাজ করেন নিশাত সুলতানা, আপনারা নিশ্চয়ই আরো গভীর কারণগুলো জানার চেষ্টা করেন, বিকজ আমরা বিগত সময়ে নানা সময় নারীর ক্ষমতায়নের স্বর্ণযুগ পার করছে এরকম নানা কথা শুনেছি। এবং সত্যিকার অর্থে সময়ের সাথে সাথে নারী শিক্ষার হার আমাদের বেড়েছে। নারীরা, আপনি বলছিলেন নারীরা ঘরের বাইরে এসেছে, নারীরা নিজেদের ভয়েস রেজ করছে, কিন্তু তারপরেও আমরা কেন আসলে নারী নির্যাতন কমাতে পারলাম না, বরং অন্য মাত্রায় বা অন্য রূপে নারী নির্যাতন কেন ধরা দিল? এটাকে এই জন্য যে আমরা আসলে যেটুকু ব্যবস্থা নেওয়া দরকার বা যেখানে ব্যবস্থা নেওয়া দরকার আলটিমেটলি সেটা পারিনি, বরং অন্যভাবে কেবল বুলি আউটে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক?
এক্ষেত্রে আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে আমরা নারীদেরকে স্বনির্ভর করেছি, আমরা নারীদেরকে শিক্ষিত করেছি, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, তারা যেন অর্থ উপার্জন করতে পারে সেই সক্ষমতা তৈরি করেছি। কিন্তু আমরা কাজগুলো করেছি একমুখী। এই যে নারী এগিয়ে যাওয়া, তার সাথে কিন্তু অনেকগুলো সহায়ক ফ্যাক্টর আছে। আমরা কি তার অনুকূল পরিবেশটা তৈরি করতে পেরেছি? নারী যে বাইরে যাবেন, তাহলে নারীর সেই কাজগুলো আসলে করবেন কে? সেই পরিবেশ আমরা ঠিক করতে পারিনি, যার কারণে উনি যখন বাইরে বেরিয়ে আসছেন, স্বাভাবিকভাবে তার পরিবারে যে মানুষগুলো আছেন, অনেকে তারা ভাবছে যে রান্না টান্না কে করবে, বাচ্চার দেখাশোনা কে করবে, কাজেই তার প্রতি এক ধরনের ক্ষোভ আমরা দেখছি। ঠিক একইভাবে পুরুষদেরকে কিন্তু আমরা তৈরি করতে পারিনি। একজন স্বনির্ভর নারী, একজন আত্মসম্মান যারা আছে সেরকম নারী, কিংবা কি বলবো এটা, যে সেলফ কনফিডেন্ট যে নারী, তার সাথে আসলে ঘর করতে হয় কিভাবে, তার সাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে হয় কিভাবে, এই সম্পর্কটা কি আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নাকি বন্ধুত্বের হবে? নারী কি এগিয়ে গেলে সেটা কি পুরুষের জন্য ক্ষতির কারণ? তারা কি নিজেদের দুইজন ইনসিকিউর হবেন কিনা, কিংবা প্রতিদ্বন্দ্বী ভাবছেন কিনা? সেই দৌড়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে পুরুষরা অনেক পিছিয়ে আছেন। নারীরা যেভাবে নিজেদের মানসিকভাবে তৈরি হচ্ছেন, পুরুষরা নারীকে মেনে নিতে তারা কিন্তু তৈরি হতে পারেনি, এবং এটা একটা যুগ সন্ধিক্ষণ। হ্যাঁ, এই সময়, এই যুগ সন্ধিক্ষণের এই সময়টা আসলে সবসময় আমার কাছে মনে হয় খুবই ক্রাইসিস একটা টাইম। আমার এখন মনে হয় সবচাইতে গুরুত্ব এখন যে ক্ষেত্রে দেওয়া দরকার সেটা হচ্ছে পুরুষদেরকে সঠিকভাবে তৈরি করা, তাদেরকে সঠিক শিক্ষাটা দেওয়া, এবং তার পাশাপাশি নীতি নির্ধারণ পর্যায়ে ব্যাপকভাবে কাজ করতে হবে। এবং নীতি নির্ধারণের সাথে যারা আছেন তারাও কিন্তু এই পুরুষতান্ত্রিক যে আমাদের চর্চা যুগের পর যুগ, তারই কিন্তু ফসল, তারা কিন্তু সে অংশ। সেই পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে এসে নীতি নির্ধারণের কাজটা একটা হচ্ছে শুধুমাত্র করার জন্য করা, আর একটা হচ্ছে বিশ্বাসের জায়গা থেকে করা। এই বিশ্বাসের জায়গা যতক্ষণ না আসবে, যতক্ষণ বিষয়টাকে আমার এজেন্ডা, আমার ইস্যু বলে না মনে করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে পরিবর্তন আসবে না। চাই যে একটা সরকার বা নীতি নির্ধারকরা যে এজেন্ডা করবেন সেটা বাংলাদেশের পরিস্থিতিতে আসলে কতটা রিস্কি, সেই জায়গাটা একটু কথা বলতে চাই। আমরা দেখেছি নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যেখানে মোটামুটি সকল সদস্য নারী, কোনো পুরুষ নেই, কারণ ভেবে নেওয়া হয়েছে নারীদের কথা নারীরা বলবেন, নিশ্চয়ই এটার পক্ষে বিপক্ষে দুখানেই যুক্তি রয়েছে। কিন্তু আমরা যখন দেখলাম যে তারা রিপোর্ট বের করেছেন, তখন আমরা দেখেছি নারীদেরকে কিভাবে আসলে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে, তাদেরকে কিভাবে নিচু করা হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক দল এখানে ছিলেন, এবং তেমন বড় করে আমরা কোনো প্রতিবাদ দেখতে পারিনি, সরকারের পক্ষ থেকেও দেখতে পারিনি, বা তাদেরকে কোনো আইনের আওতা আনা হয়েছে এরকমও দেখতে পারিনি। মিতি সানজানা, আপনি বলবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে নারী বান্ধব নীতি বা নারী বান্ধব আইনে আমরা কতদূর পিছিয়ে আছি, কিংবা কতদূর এগিয়ে আছি, বা কতটুকু জায়গা আছে আসলে এগিয়ে যাওয়ার? নারী বান্ধব আইন অনেক রয়েছে বাংলাদেশে। আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে আইন রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আইনের যে প্রয়োগগুলো, সেই প্রয়োগের জায়গায় আমরা অনেক পিছিয়ে রয়েছে। এবং ওভারঅল, ফর এক্সাম্পল, আমি যদি একটা ধরলাম যে নারী সংশ্লিষ্ট একজন নারী ভিকটিম একটি কেসে, সেই ক্ষেত্রে কিন্তু আইনে অনেক ভালো ভালো কথা বলা রয়েছে, কিন্তু দেখা যায় যে সেগুলো শুধু থিওরির মধ্যেই রয়ে যায়। এই কারণেই যে দেখা যাচ্ছে যে একজন নারী, তিনি যখন যে আপনার ওই পুলিশ স্টেশনে কমপ্লেইন করতে যাচ্ছেন, সেই জায়গাটি তার জন্য কোনো অবস্থাতেই সেটা একটা উইমেন ফ্রেন্ডলি সেটা জায়গা না। যদিও দেখা যাচ্ছে যে উইমেন সাপোর্ট ইউনিট রয়েছে, নানান ধরনের ইউনিট রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই পুলিশ স্টেশনে গেলে ওই যথেষ্ট সেখানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব এবং যথেষ্ট জনবল বলি বা সমস্ত কিছু মিলে সেই সাপোর্ট সিস্টেমটা এখন পর্যন্ত গড়ে ওঠেনি, যার ফলে কিন্তু ওই যে তার সাথে যখন কথা বলছে একজন মেল অফিসার, তিনি তাকে আসলে ইন্টারোগেশন করছেন, এবং আদালতের অচেনা গণ্ডির মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে, যে ক্যামেরা ট্রায়ালের কথা বলা হচ্ছে, এখানে গণমাধ্যমের আসলে কি ধরনের দায়িত্ব রয়েছে একজন নারী ভিকটিম বা শিশু ভিকটিম, তাদের ছবি প্রকাশের ক্ষেত্রে যেই পলিসিগুলো তাদেরকে বা যেই গাইডলাইনগুলো তাদেরকে ফলো করতে হবে, কোড অফ কন্ডাক্ট, সেগুলো কিন্তু কখনোই আমরা মেনে চলতে দেখি না। আপনি দেখবেন যে রিসেন্টলি যে কয়টা ঘটনা ঘটেছে, একদম সব জায়গায় একেবারে বড় করে ফ্রন্ট পেজে সে সমস্ত ভিকটিমদের ছবি আসছে, যদিও এখানে ভিকটিম কোনো অবস্থাতেই তারা তো দোষী নন, কাজে তার ছবি আসাতেই কি। কিন্তু এখন পর্যন্ত তো আমি সেই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারিনি যেখানে আসলে স্টিগমাটাইজ করা হবে না, বা একটা ভিকটিমের সুন্দরভাবে তার রিহ্যাবিলিটেশন হবে। সো সেখানে দেখা যায় যে প্রথমত হচ্ছে যে একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া, যেটি কিনা কোনো অবস্থাতেই নারী বান্ধব নয়, এবং সেখানে সোশ্যাল স্টিগমা,
অপর পক্ষ যারা থাকে তারা যখন অনেক আপনার ইনফ্লুয়েন্সিয়াল হয় তাদের দিক থেকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় মামলা তুলে ফেলা। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা পর্যায় পর্যন্ত মামলা যে আবার তারা নিজেদের মধ্যে আপোষ নিষ্পত্তি হয়ে যে আবার মামলাগুলো তুলে ফেলা হয়। তো এই বিষয়গুলো তো আছেই, এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া সব কিছু মিলে সেখানে সাক্ষ্য প্রমাণের নানান ধরনের সমস্যা রয়ে যায়। এগুলো তো আপা অনেক দিন ধরে আইডেন্টিফাই হ্যাঁ, প্রবলেম, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। এবং নানা সময় যখন একটা ধর্ষণ কিংবা একটা নির্যাতনের বিষয় আসলে হাইলাইটেড হয়, তখনই আমরা দেখি সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবা বাস্তবে রাস্তা জুড়ে মোমবাতির মিছিল হয়, আমরা সকলে মিলে প্রতিবাদ করি, কিন্তু তারপরে কি আসলে কোনো মানে সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা ঘটছে, এবং আমরা ভুলে যাচ্ছি, এবং মানে পরবর্তী আগের গুলো আর কি ভুলে যাচ্ছে আর কি। তো এই জিনিসটা আসলে এগুলোর পরে কি কোনো পরিবর্তন এসেছে এই সিস্টেমে? আসলে সিস্টেমে পরিবর্তন আসে না কেন, ওই যে রুল অফ ল, যেটা যে আইনের শাসন তো আসলে একটা মূল ভিত্তি, যে কোনো একটা রাষ্ট্রের মূল যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে আইনের শাসন, যে আইনের চোখে সবাই সমান এবং সকলে আইনের সমান আশ্রয় পাবার অধিকারী। তো এই জিনিসগুলো আসলে আমরা এখন পর্যন্ত তো আইনের শাসন স্টাবলিশ করতে পারি না। তো তখন তো অপরাধ প্রবণতা যাদের ভেতর থাকে সেটা তো আরও আসলে অনেকাংশেই বেড়ে যায়, তখন তো তারা সাবধান হয় না। ট্রু। নিশাত সুলতানা আপা, একটা জিনিস না আনলে আসলে এই আলোচনায় না, সোশ্যাল মিডিয়া আসলে নারীরা যেভাবে নানা ধরনের নির্যাতনের শিকার হন, দেখা যায় বাস্তব জীবনের অনেক নির্যাতনকে জাস্টিফাই করা হয় সোশ্যাল মিডিয়াতে, আবার সোশ্যাল মিডিয়া তার বাস্তব জীবন সহ সব মিলিয়ে মানসিক এবং কখনো কখনো সেটা শারীরিক নির্যাতনেও আসলে পর্যবসিত হয়। মানে আমি জানি না যে আপনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় কতটা নিরাপদ মনে করেন। একদমই না নিশ্চয়ই। সো দ্য সেম থিং হ্যাপেন হিয়ার, এবং আপনি একটা মেয়ে, সেটাই যথেষ্ট কারণ আপনাকে ছোট করে দেখার, আপনার বডি শেমিং করার, বা আপনাকে যৌন নানা ধরনের কথা বলার। সো এই জায়গায় আসলে কি বলবেন? যে আশ্চর্যজনকভাবে আমি যেটা দেখি যে এখানে শুধু আসলে পুরুষ বা ছেলেদেরকে দোষ দেয় ঠিক না, Both men. নারীরাও একদম কোনো অংশেই তারা পিছিয়ে নেই। কিভাবে ধরেন আরেকজন নারীকে মবের সামনে ফেলা যায়, মবের মুখে কিভাবে ফেলা যায়, বিপদে ফেলা যায়, মানে এই ব্যাপারে নারীরাও কিন্তু একেবারে কোনো অংশেই সাকসেসফুল নারী হলে তো আর কোনো কথাই নেই। সো নিশাত সুলতানা আপা, এই বিষয়ে করা আপনাদের যায়? কোনো স্টাডি আছে কিনা একটুখানি জানাবেন আমাদেরকে, যে এখনো কি আসলে সোশ্যাল মিডিয়ায় যে নারী প্রতি অন্যায় অবিচার করা হয় বা ট্রলিং করা হয়, সেটাকে নির্যাতনের খাতায় আমরা ফেলি কিনা? নিশ্চয়ই, এটা তো আসলে ডেফিনেশন অনুযায়ী এটা তো নির্যাতনের পর্যায়ে পড়ে। এবং আপনি নিশ্চয়ই জানেন, ওইটা খুব সম্ভবত 2017 সালে ব্র্যাকে একটা স্টাডি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 94% নারী কখনো না কখনো গণপরিবহনে কিংবা ওপেন স্পেসে যৌন হয়রানির শিকার হন, মানে লাইফে কখনো কখনো হয়েছেন। তো এই যে 94% পুরুষ, এবং তারা নিশ্চিতভাবে পুরুষের দ্বারাই নিগ্রহের শিকার হয়েছেন ওই গবেষণা অনুযায়ী। আমি নারীদের কথায় পরে আসছি। তো এই 94% মানুষ তো আসলে যেমন আমরা রিয়েল ওয়ার্ল্ডে তাদেরকে বিচরণ করতে দেখছি, এই 94% মানুষের কিন্তু দুটো করে চোখ ঠিক এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কি কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানায়। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। একইভাবে এই ডিভাইসগুলোতেও কিন্তু সবসময় তৎপর। রিয়েল ওয়ার্ল্ডে তবুও কিছুটা ডিফিকাল্ট, যে আপনাকে টাচ করার আগে আপনাকে কিন্তু আশেপাশে তাকাতে হচ্ছে যে আপনার দিকে কেউ লক্ষ্য রাখছে কিনা বা আপনার এই অপরাধটা কেউ দেখছে কিনা। কিন্তু আমার তো ডিজিটাল ওয়ার্ল্ডে আমি তো যা খুশি তাই করতে পারছি। আমার তো কোনো রকমের, আমি তো দেখি না এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো রকমের আইনের আওতায় তাদেরকে আনা হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু আইন, নিশ্চয়ই আপা বলতে পারবেন, আমাদের আইনে কিন্তু এই ধরনের অপরাধের জন্য সাজার ব্যবস্থা আছে। কিন্তু এই সাজাগুলো তারা কেন পাচ্ছেন না? কেন চোখের সামনে এ ধরনের ঘটনা হলে কাউকে আমরা ভয়েস রেজ করতে দেখছি না? নারী সংস্কার কমিশনের কথা হচ্ছিল, আমার মনে আছে আমি একটা কমেন্ট দিয়েছিলাম একজনের, একটা, যেখানে আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে যখন ওই কুশপুত্তলিকার যে ঘটনাটা হলো, আমি সেটা প্রোটেস্ট করে আমি নিজেও স্ট্যাটাস দিইনি, আমি একজনের স্ট্যাটাসে একজনকে সেভ করার জন্য আমি একটা কমেন্ট লিখেছিলাম, এবং সাথে সাথে দেখলাম যে আমার পুরো ইতিহাস ঘেটে বের করা হয়েছে, আমি কোন কলামে কোথায় লিখেছি, আমি কোন রাজনৈতিক পরিচয় ধারণ করি, আমার লিঙ্গগত পরিচয় কি ইত্যাদি নিয়ে টানাহেঁচড়া করে একটা খুব ইনস্ট্যান্টলি একটা ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি কথা বলছি নারীর অধিকার নিয়ে, আমি কথা বলছি শিশুর অধিকার নিয়ে, আমার এখানে লিঙ্গগত পরিচয় কেন আসে? সেটা তো আসার কথা না।
স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালেরও একটা স্ট্যাটিস্টিক্স আছে, যেখানে ফিয়ার অফ ভায়োলেন্স নামে একটা রিসার্চ হয়েছিল, যেখানে বলা হয়েছে যে 63% উইমেন ভয় পায় সোশ্যাল মিডিয়াতে তারা ব্যবহার করতে। এই যে ভয় পাওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতি তো তাদেরকে এই স্পেসগুলো অ্যাক্সেস করতে মানে ডিফিকাল্ট করে দিচ্ছে। একটা তো ডিভাইসের উপর নারীর অ্যাক্সেস নাই, তাদেরকে নানা কারণে ডিভাইসের অ্যাক্সেসই দেওয়া হচ্ছে না, প্রায়োরিটি নারী থাকেন না, ডিভাইসের ক্ষেত্রে নারী প্রায়োরিটিতে থাকেন না। আর যতটুকু বা ব্যবহার করছেন সেখানে কিন্তু আপনার এই ধরনের ঘটনাগুলোর কারণে আমরা তো আসলে কথা বলতে পারছি না, আমরা কথা বললে তো এই ধরনের ঘটনাগুলো আসছে। তো সেইগুলোর আসলে যদি শুধু শুধু আমরা কতদিন এই কথাগুলো বলবো, যখন আমরা আসলে এই টকশোগুলোতে আসি আমরা মানে বলছি কিন্তু সবটার তো একটা শেষ থাকা উচিত। আর কতদিন আমরা বলবো, সেই শাস্তির জায়গাগুলো কতদিনে আসবে? মিতি সানজানা, আপনি বলতে পারবেন যে আমাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত, বা নতুন বাংলাদেশের কথা যখন বলি, অ্যাটলিস্ট দিস ইজ দ্য বেয়ার মিনিমাম সংস্কার যেটা করা উচিত, যাতে আমি, আপনি বা আমাদের যারা নারীরা রয়েছেন তারা ভয়ে যাতে রাস্তায় পা না রাখেন, তারা সোশ্যাল মিডিয়া খুললেই কখন তার নামে কি করা হচ্ছে, তার ছবি বিকৃত করা হচ্ছে, সেই ভয়ে যাতে না থাকেন। বেয়ার মিনিমাম কি শুরু করতে পারি কি পরিবর্তন? শুরু প্রথমত হচ্ছে যে, যেটা বারবার সবসময় বলি যে এক্সাম্পলারি পানিশমেন্ট একটা, যাতে সমাজের সামনে দৃষ্টান্ত স্থাপন হয়। ঠিক একইভাবে যেভাবে আমরা অ্যাসিড অপরাধগুলো দমন করেছিলাম, ঠিক একইভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা এই ধরনের নারী পুরুষ নির্বিশেষে যারা এই ধরনের সাইবার বুলিং থেকে শুরু করে সোশ্যালি মানুষকে একটা বিলিটল করা, সোশ্যালি তাদেরকে ডিফেম করা, এই ধরনের কাজ যেগুলো করে, আইনের কিন্তু বিধান রয়েছে। অনেক সময় দেখা যায় কি, আমরাও কিন্তু মনে হয় যে আইনগত একটা ব্যবস্থা নেওয়া যায় একজন পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে, বা কেউ একজন ডিফেম করলো, ফর এক্সাম্পল আমাকে একজন ডিফেম করলো, আমি চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারি খুব সহজেই। আমি দেখছি যে আইনের এই এলিমেন্টগুলো ফুলফিল হলো, আমি কিন্তু সহজেই সেই ব্যবস্থা নিতে পারি। আমরা অনেক সময় ঝামেলার মধ্যে যেতে চাই না, যে আমি আমার কাজ ফেলে এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আসলে নিজেকে নিয়োজিত করতে চাই না। সো এটা গেল আমার দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু অনেকের জন্য এটা একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন, তারা ট্রমার মধ্যে দিয়ে যায়। আমি এরকম অনেক মেয়ে দেখেছি যারা 16 বছর 18 বছর বয়সী মেয়ে, ধরেন আমরা একটা বয়সে এসে গেছে, আমরা যেভাবে ম্যাচুরিটির সাথে বিষয়গুলোকে ডিল করতে পারি, অনেকে সেটা পারে না। হ্যাঁ, এরকম অনেকে আমাদের কাছে আসে। সো আমি মনে করি সেই জায়গাগুলোতে কোনো অবস্থাতে এড়িয়ে না যে এই মামলাগুলো যাতে হয়, রিপোর্ট যাতে করা হয়, আনরিপোর্টেড যাতে কিছু না থাকে কোনো কিছু, এবং সেই সাথে সাথে যে ওই যে বিচার ব্যবস্থা যেটা, সেখানে কিন্তু আসলে একটা বড় যে ঘাটতি রয়ে গিয়েছে, যে সুষ্ঠুভাবে সব কিছু হয় না, তদন্ত বলেন, তদন্তের মধ্যে 100টা ঘাটতি থেকে যায়। সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনাগুলো যেমন হয়, যে আইনের কিছু পরিবর্তনের কথা আসছে কিছু খসড়া ড্রাফট, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে ডিএনএ টেস্টের তো আমার কোনো দরকার নেই, একটা মেডিকেল টেস্ট এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু দেখা যায় যে শুধুমাত্র উইটনেসের কারণে, শুধুমাত্র নানান ধরনের অসচেতনতার কারণে যে উইক হয়ে যাচ্ছে সেই প্রপার এভিডেন্স, মেডিকেল এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্সগুলো পাওয়া যাচ্ছে না প্রপারলি। তো এই জায়গাগুলোতে আমি যখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং মেডিকেল এভিডেন্সের উপর বেসিসে আমি একটা কেসকে প্রমাণ করা সম্ভব হচ্ছে, এবং আইন যদি সেটাকে পারমিট করে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরও সহজ হয়ে যায় যারা ভিকটিম তাদের জন্য, এবং এই দীর্ঘ জটিলতাগুলো শিশুদের জন্য আলাদাভাবে যে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হচ্ছে, যে স্পেশাল চাইল্ড অ্যাবিউসের ক্ষেত্রে, চাইল্ড রেপের ক্ষেত্রে স্পেশাল যে ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে, সেটি অবশ্যই গঠন করা খুবই জরুরি। এবং এই যে সময়ের ব্যাপারটা, সময় তো 180 দিন ছিল, এখন বলা হচ্ছে যে আরও কমিয়ে এনে অর্ধেক করা হবে। সো আমি মনে করি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটি যেমন সত্য, ঠিক একইভাবে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, এটিও সত্য। নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে এই শিক্ষাটি পেতে হবে যে আরেকজনকে সম্মান করা, কি করে সম্মান করতে হয়। নিশাত সুলতানা আপা, আপনার কাছেও সেম প্রশ্ন, আসলে পরিবর্তনের জায়গায় কি দিয়ে শুরু করা যেতে পারে, আমাদের কি করা দরকার? আমি প্রথমে একটু আলোকপাত করছিলাম যে আসলে আমাদের পারিবারিক শিক্ষা, যেটা মিতি সানজানাও বলেছেন, যে পুরুষদেরকে তৈরি করা, পুরুষদেরকে নারীর সাথে চলার, নারীকে সম্মান করার, এবং নারীর অস্তিত্বকে মেনে নিতে হবে। নারী যেমন, সময় প্রয়োজনে নারী যেমন, সেই নারীকে কিন্তু মেনে নেওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু পরিবার থেকে শুরু করতে হবে। এছাড়াও যেটা মনে হয় যে একটু আরেকটা আলোচনা হচ্ছিল যে নারীরাও অনেক সময় টক্সিক কমেন্ট দিচ্ছেন।
তো নারীকে আমি আসলে আলাদা করে দেখি না। এই পুরুষতান্ত্রিক সমাজের প্রোডাক্ট যেমন একজন ছেলে, ঠিক একইভাবে নারী নিজেরাও বুঝেন না অনেক সময় যে তার কোন কমেন্টটি আসলে নারীর অধিকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন। আর আমাদের সোসাইটির ভালো নারীর যে একটি ধারণা বা একটি সংজ্ঞা তৈরি করে দিয়েছে, সেই সংজ্ঞাকে চ্যালেঞ্জ করার মতো মানসিক শক্তি এবং শিক্ষা খুব কম নারীরই আছে। তো এই ক্ষেত্রে আসলে নারীর অধিকার কোনটা এবং কোনটা তার অধিকারের ভায়োলেশন, এই জায়গাগুলো কিন্তু সুস্পষ্ট ধারণা খুব প্রয়োজন। কাজে এখানেও কাজ করার প্রয়োজন আছে। কার বেশি, রাষ্ট্র নাকি সমাজ নাকি পরিবার? এখানে না আসলে একটা সমন্বয়ের প্রয়োজন আছে। আমি যদি আমার পরিবারের কথা বলি, আমি আমার পরিবারে যদি আমার সন্তানটিকে নারীকে সম্মান দেওয়া শিখাই, সেটার একই শিক্ষা যদি সে পাশে যাচ্ছে মসজিদে যদি সেটা না দেখে, তার কিন্তু সেই আমি যেটা শেখাচ্ছি সেটা কিন্তু চ্যালেঞ্জ সে করবে। ঠিক একইভাবে সে হয়তো বা সাংস্কৃতিক চর্চা করছে, খেলাধুলা করছে, স্কুলে যাচ্ছে, প্রত্যেকটা জায়গার এই মেসেজগুলো যদি এক ধরনের না হয়, হারমোনি যদি না থাকে, তাহলে কিন্তু আসলে আমরা বেশি দূর আগাতে পারবো না। আমি সম্মান করতে শিখাচ্ছি, স্কুলে গিয়ে সে দেখছে যে নারীকে সম্মান করা এক ধরনের কাপুরুষতা, তখন কিন্তু এবং কেউ কাপুরুষ হতে চাচ্ছে না। তো এখানে একটা আমার কাছে মনে হয় যে হারমোনির খুব অভাব। আর নারীর ইস্যু কেন জানি সবার ইস্যু হয় না। আমরা বিভিন্ন দাবিতে আমরা দাঁড়াই, আমরা শিক্ষা নিয়ে কথা বলি, আমরা শ্রমিকদের আমরা বিভিন্ন মুভমেন্ট দেখি, কিন্তু নারীর ইস্যুতে আপনি কি দেখেছেন যে সারা বাংলাদেশের মানুষ কখনো এক হয়েছে? কারণ এখানের সাথে ক্ষমতার একটা বিষয় আছে। ইভেন যখন আমরা মৈত্রী যাত্রা দেখলাম, তখন কিছু কিছু ইস্যুকে হাইলাইটেড করে মূল যে মানে বার্তা ছিল সেটাকে একেবারে পিছনে ফেলে দেওয়া হলো, এবং বরং এটাকে অ্যাপ্রিশিয়েটের বদলে ট্রলিংই বেশি হলো। সো আমার মনে হয় আমাদের বলতে থাকতে হবে, যেটা আমরা করি। সামটাইম ইটস টায়ারিং, বাট আমরা নিশ্চয়ই বলতে থাকবো। সামনে ইলেকশন আসছে, তখন কিন্তু আমাদের এটা ম্যানিফেস্টো হওয়া উচিত যে নারীরকে যে সুরক্ষা দিতে পারবে আমরা তাকে ভোট দিব। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা আসলে বলতে চাই, আমরা আসলে শুনতে চাই, তবে সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে নারীর অধিকার বাস্তবায়ন হোক, অর্থাৎ কাজের জায়গায় যাতে আমরা সত্যিকার অর্থে সচল হই। যে সমন্বয়ের কথা বলছিলাম আমরা, রাষ্ট্র, সমাজ এবং পরিবার সকলে মিলে মানুষ হিসেবে নারীর জন্য একটা সেফ স্পেস তৈরি করা, আসলে সকল মানুষের জন্য একটা সেফ স্পেস তৈরি করা, সেই জায়গায় যাতে আমরা সকলে সচেষ্ট থাকি, এই প্রত্যাশায় শেষ করছি আজকে। আবার দেখা হবে, আবার কথা হবে।